সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ এর কিছু সূত্র এবং এই সূত্রের আলোকে সমস্যা কিভাবে সমাধান করা যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যেই সূত্রটি আমি লিখেছি এখানে Q = NE। এখানে n হলো পূর্ণ সংখ্যা 1 2 3 ইত্যাদি, আর ই হলো ইলেকট্রন বা প্রোটনের চার্জের মান, অর্থাৎ ইলেকট্রন বা প্রোটনের চার্জের মান হলো 1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে চার্জের কোয়ান্টায়নের এই সূত্র দিয়ে আমরা কি বুঝলাম? প্রকৃতিতে সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ হলো ইলেকট্রন বা প্রোটনের চার্জ। অন্য যে কোনো পরিমাণ চার্জ হলো এর পূর্ণ সংখ্যার গুণিতক মাত্র। তার মানে 1.6 × 10⁻⁻19 কুলমের গুণিতক মাত্র আকারে আসবে, অর্থাৎ গুণিতক আকারে আসবে, পূর্ণ সংখ্যার গুণিতক আকারে আসবে। কখনো ভগ্নাংশ গুণিতক আকারে এটি আসবে না বা পাওয়া যাবে না। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় চার্জের কোয়ান্টায়ন। অর্থাৎ ন্যূনতম চার্জ হলো 1.6 × 10⁻⁻19 কুলম। এর চেয়ে আর কম মানের চার্জ তুমি পাবে না, এর চেয়ে বেশি মানের চার্জ পাবে, তবে সেটি হবে এই সংখ্যাটির পূর্ণ সংখ্যার গুণিতক 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 10 গুণ 1000 2000 5000 গুণ। কিন্তু তুমি কিছুতেই 2.5 গুণ পাবে না, 20.6 গুণ পাবে না, কিংবা 110.7 গুণ পাবে না। অর্থাৎ দশমিক সংখ্যার গুণিতক আকারে এই চার্জের দশমিক সংখ্যার গুণিতক আকারে আর কোনো চার্জ প্রকৃতিতে নেই। এই ঘটনাটাই হলো চার্জের কোয়ান্টায়ন নামে পরিচিত। এখন তাহলে এইটা দিয়ে আমাদের প্রবলেম কি সলভ করব, সমস্যা কিভাবে সমাধান করব? ধরো তোমাকে একটা চার্জের কথা বললো, যে কোনো একটা চার্জ বললো যে 1 কুলম, এটি প্রকৃতিতে আছে কিনা। তাহলে তুমি যেটা করবে, এই চার্জ দিয়ে এই যে পরিমাণটা দিয়ে একে ভাগ করে দিবে, 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ করে দিবে। যদি এটি একটি পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা না হয়, তাহলে প্রকৃতিতে এই 1 কুলম চার্জ পাওয়া যাবে বা সম্ভব। যদি যেমন দেখো, এটা ভাগ করলে একটি পূর্ণ সংখ্যাই আসবে, তার মানে প্রকৃতিতে এই পরিমাণ চার্জ পাওয়া সম্ভব। যখন কোনো চার্জকে আমরা যেমন আমরা আরেকটি উদাহরণ নিতে পারি। ধরো এরকম একটি নিলাম, 10 × 10⁻⁻29 কুলম। এটি প্রকৃতিতে আছে কিনা। তাহলে আমরা এটা চেক করব কিভাবে? 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ করব। ভাগ করে দেখা গেল যে এটি প্রকৃতিতে সম্ভব না। কারণ হলো এটি একটি ভাগ করলে একটি ফ্র্যাকশনাল সংখ্যা আসবে, ভগ্নাংশ সংখ্যা আসবে, যেটা আমাদের 1.6 × 10⁻⁻19 এর ভগ্নাংশ সংখ্যা একটা মান পাওয়া যাবে। অতএব আমরা এটাকে প্রকৃতিতে পাবো না। তাহলে আমরা এইটা দিয়ে আমরা যে কোনো চার্জ আমাদেরকে চেক করতে দেওয়া হলে আমরা সেই পরিমাণ চার্জকে 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ করে চেক করব যে এটি পূর্ণ সংখ্যা আসে কিনা। যদি পূর্ণ সংখ্যা আসে, তাহলে প্রকৃতিতে ওই পরিমাণ চার্জ অ্যাভেলেবল। এবার আসো, F = 1/4πε0 K Q1 Q2 / R²। এই সূত্রটাকে আমরা বলে থাকি দুটি চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হয়, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানের সূত্র। এখন দুইটি চার্জ সমধর্মী হলে তোমরা জানো বিকর্ষণ হবে, দুইটি চার্জ বিপরীতধর্মী হলে আকর্ষণ হবে। তাই এই যে এই সূত্রটা দিয়েছেন হলো বিজ্ঞানী কুলম, তাই আমরা এটাকে কুলম্বের সূত্র বলে থাকি। তো এই কুলম্বের সূত্রে কে, এখানে যে কেটা লেখা হয়েছে, বাড়তি জিনিস সবগুলো তোমরা জানো নিশ্চয়ই। ε0 এটা হলো শূন্য স্থানের বেদনযোগ্যতা, বাড়তি তড়িৎ ক্ষেত্রের বেদনযোগ্যতা। আর এটা হলো কে হলো তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য তো এটি 1, বায়ু মাধ্যমের জন্য এটি প্রায় 1 ধরা হয়। তাইলে যখন আমরা শূন্য বা বায়ু মাধ্যমের অঙ্ক করব, তখন এখানে কে এটা আমরা লিখবো না, কারণ 1 দিয়ে গুণ করা সংখ্যা আর লেখা লাগে না, অতএব এটা তখন আর লিখবো না।
কিন্তু যখন অন্য কোনো মাধ্যমের জন্য আমরা হিসাব করব তখন কিন্তু এই কে এটা থাকবে। বিভিন্ন পদার্থের জন্য যেমন পানি মাধ্যমের কে থাকতে পারে, মোমের থাকতে পারে, তারপরে অন্য কোনো এরকম মাধ্যমের জন্য কে এর একটি মান থাকে, সেটি আমরা এখানে বিবেচনায় রাখবো তখন। আর শূন্য বা বায়ু মাধ্যম বললে আমরা তখন আর এটা লিখবো না, কারণ এটার মান 1 ধরবো। আর কখনো যদি কোনো মাধ্যম উল্লেখ না করে তখনও আমরা এটা ধরবো না, কে এর মান 1 লিখেই কাজ করবো তখন। আর এগুলো তো চার্জ আর দূরত্বে Q1 Q2 চার্জ থাকবে। এই সূত্রটির ভেক্টর রূপ হলো 1/4πε0 k Q1 Q2 ডিভাইড বাই r স্কয়ার u ভেক্টর, যেখানে u একটা ইউনিট ভেক্টর ধরা হলো, যার দিক হলো বল যে দিকে কাজ করবে সেই দিকে ধরা হলো, সেই অর্থে এটা লেখা হয়েছে। তো এখন এই বলের সূত্র দিয়ে আমরা বিভিন্ন দূরত্বে থাকা দুইটি চার্জের মধ্যে, যেমন আমরা যদি হাইড্রোজেন পরমাণুর কথা ধরি, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এবং প্রোটন একটা আছে, এটা পরস্পর থেকে 0.53 অ্যাংস্ট্রম দূরে অবস্থান করতেছে। তাহলে আমরা সেই ক্ষেত্রে দূরত্ব 0.53 অ্যাংস্ট্রমকে মিটারে লিখে চার্জগুলোর মান তো আমরা জানি, দুইটা চার্জই আমাদের জানা, সেই অর্থে আমরা বল বের করতে পারবো। এরকম বিভিন্ন চার্জের দূরত্ব এবং চার্জগুলোর মান জানা থাকলে আমরা অনায়াসে এই বলগুলো হিসাব করতে পারবো এই সূত্র দিয়ে। এবার আসো, এই E ইকুয়াল টু হলো 1/4πε0 k। আমরা আবারও বলছি যে কে যদি মানে আমাদের মাধ্যমের কথা উল্লেখ থাকে তখন কে আমরা বিবেচনায় নিব, নচেত আমরা কে এর কথা বিবেচনায় রাখবো না, তখন কে ইকুয়াল টু 1 ধরে কাজ করব। ই মানে হলো তড়িৎ প্রাবল্য, অর্থাৎ একটি একক আধানের উপর, তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা একটি একক আধানের উপর বলটাই হলো তড়িৎ প্রাবল্য। এই তড়িৎ প্রাবল্য দেখো E ইকুয়াল টু 1/4πε0 k q ডিভাইডেড বাই r স্কয়ার। এখানে এই সূত্রটা দিয়ে আমরা তড়িৎ প্রাবল্যের মান হিসাব করব, তড়িৎ প্রাবল্যের মান হিসাব করব। এটি আমি তিনটা উদাহরণ এখানে পরে দেখাচ্ছি তোমাদের। তার সাথে সাথে তড়িৎ প্রাবল্যকে আমরা লিখতে পারি সিগমা ডিভাইডেড বাই ε0 k। এখন সিগমাটা কি? সিগমাটা হলো আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর অবস্থানকারী আধানকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলে। আমি আবার বলছি, তড়িৎ ক্ষেত্রে মানে কোনো একটি তলের উপর অবস্থিত, একটা তলের উপর অবস্থিত কোনো বিন্দুকে ঘিরে, কোনো বিন্দু চতুর্দিকে, কোনো একটা বিন্দু চতুর্দিকে একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান, একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ আধান থাকে তাকে আধানের বা চার্জের তলমাত্রিক ঘনত্ব বলে। তো সেই তলমাত্রিক ঘনত্ব যখন আমরা সিগমা দিয়ে লিখি, সিগমা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এ, অর্থাৎ কোনো এরিয়ার চতুর্দিকে যদি কোনো একটি এরিয়া এর মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, তাহলে কিউ ডিভাইড বাই এ হলো আধানের তলমাত্রিক ঘনত্ব, অর্থাৎ সিগমা ইকুয়াল টু কিউ ডিভাইড বাই এ। তো তোমরা দেখতে পাচ্ছ যে যদি আমরা একটা গোলাকার পরিবাহী নিই, তাহলে সেখানে 4πr² হলো গোলাকার পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে কিউ ডিভাইড বাই 4πr², এটা কিন্তু 4πr² এটা এ হিসেবে লিখতে পারি। তখন কিউ ডিভাইড বাই 4πr² ইকুয়াল টু কিউ ডিভাইড বাই এ, তখন সিগমা ডিভাইডেড বাই ε0 k আসে। তো সেই ক্ষেত্রে আমাদের ই ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই ε0 k। বায়ু মাধ্যমে যদি হয় বা শূন্য মাধ্যমের জন্য যদি হয়, তাহলে সিগমা ডিভাইডেড বাই ε0, এটাই তখন যথেষ্ট হবে। আর নচেত সেই ক্ষেত্রে আমরা আমাদের যদি অন্য শূন্য মাধ্যমে হয় তখন আমাদের সিগমা ডিভাইড বাই ε0 k ε0। আর যদি অন্য কোনো মাধ্যম ঘোষণা করা হয়, বলা হয়, উল্লেখ করা হয়, তাহলে আমরা অবশ্যই সেটা বিবেচনায় নিব। কে এখানে আবারও সেই পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক। আচ্ছা, তো এবার আসো, আমরা যে সূত্রটা এখানে লিখলাম 4 নাম্বার সূত্রটা 1/4πε0 k q ডিভাইড বাই r², এই সূত্রটা আমাদের দিয়েই আমাদের সৃজনশীল প্রক্রিয়ার প্রশ্নগুলো করা হয়ে থাকে। আমরা সেটা লোকে কিছু উদাহরণ দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে এই
দুইটা চার্জ Q1 এবং Q2 দুইটাই একটা -5 কুলম, একটা -10 কুলম দূরত্ব আছে কত 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার দূরে আমি একটা উদাহরণ হিসেবে এটা উল্লেখ করেছি। 10 সেন্টিমিটার দূর ব্যবধানে আছে। আমাকে বলা হলো যে প্রথম চার্জ থেকে 5 সেন্টিমিটার দূরে তড়িৎ প্রাবল্য কত। এটা হলো 1 নম্বর আমাকে যদি বলা হয়। মাঝখানে তড়িৎ প্রাবল্য কত, তাহলে আমি কি হিসেব করব? আমি দুইটা প্রাবল্য মাঝখানে হিসেব করব, করে ওই দুইটার ভেক্টর সমষ্টি করব। এখন ভেক্টর সমষ্টি কিভাবে করব? প্রথমত আমি দুইটা প্রাবল্য হিসেব করে ফেলব। খেয়াল করো, তাহলে এইখান থেকে এই আদান থেকে এখানে তড়িৎ প্রাবল্য আমি এই সূত্র দিয়ে করে ফেলবো, 4 নাম্বার সূত্র দিয়ে করে ফেলবো। কিভাবে পাবো? 1/4πε0 যদি আমাদের বায়ু মাধ্যম না বা কোনো মাধ্যম না বলে তাহলে এটা দিয়ে লিখবো। তাহলে 1/4πε0 এর মান কত? 9 × 10⁹ এটা আমরা লিখবো। আর কিউ হলো এই মানটা এর জন্য, আর এখান থেকে এখানে দূরত্ব, এটাকে যে 5 সেন্টিমিটার হবে তখন এই 5 সেন্টিমিটারকে আমি কি করে নিব? মিটার করে নিয়ে তখন একটা তড়িৎ প্রাবল্য বের করব এই চার্জের জন্য। এখানে সিমিলারলি ওই সূত্র দিয়ে এই সূত্রটা দিয়ে ওই চার্জের জন্য একটি তড়িৎ প্রাবল্য এখানে বের করব। তাহলে কয়টা তড়িৎ প্রাবল্য পেলাম? আমি দুইটা চার্জের জন্য দুইটা তড়িৎ প্রাবল্য পেলাম। এই দুইটা তড়িৎ প্রাবল্যকে আমি ভেক্টর সমষ্টি করব। এখন ভেক্টর সমষ্টি করার সময় আমাকে চিন্তা করতে হবে যে আমার তড়িৎ প্রাবল্যগুলো কি সেম দিকে না বিপরীত দিকে আছে, সেটা এখন দেখার বিষয়। আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো, যখন আমাদের চার্জটা ঋণাত্মক চার্জ হবে, ধনাত্মক চার্জ হবে, তখন তড়িৎ প্রাবল্যের দিক ধনাত্মক চার্জ থেকে বহির্মুখী থাকে। আর যখন ঋণাত্মক চার্জ হয় তখন তড়িৎ প্রাবল্য ঋণাত্মক চার্জের অন্তর্মুখী হয়। তাহলে আমার এই যে চার্জের জন্য তড়িৎ প্রাবল্য E1 সেটা কিন্তু এইমুখী হবে। তাহলে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য এর জন্য এইমুখী হবে, মানে ওই চার্জের দিকে হবে। আবার এই চার্জের জন্য ওইমুখী হবে, তাহলে E2 এইমুখী হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি চার্জ দুটির জন্য তড়িৎ প্রাবল্য দ্বয় পরস্পর বিপরীতমুখী হচ্ছে। তাহলে আমি ভেক্টর সমষ্টি করার সময় তখন আমি করব কি? বিয়োগ করব, অর্থাৎ লব্ধি প্রাবল্যটা তখন হবে কি? E = E2 - E1 হবে। E2 বড় হবে কারণ আমরা বুঝতে পারতেছি E2 এর মান বেশি, চার্জের Q2 এর মান বেশি, সেই জন্য একই দূরত্ব যেহেতু 5 সেন্টিমিটার দূরে মাঝখানে নিয়েছি, তাহলে এইরকম একটি মান পাবো। তাহলে আমি এভাবে তড়িৎ প্রাবল্য হিসাব করে দিব। এখন যদি প্লাস হইতো দুটোটা চার্জ, দেখো, তাহলেও আমি কিন্তু তড়িৎ প্রাবল্য আগের হিসাবের মতো হিসাব করে নিব। হিসাব করে নিয়ে এবার দেখবো যে ভেক্টর সমষ্টি করব। এখন আমি দেখব যে এর প্রাবল্য এইমুখী হবে, এই বিন্দু থেকে ওইমুখী হবে, আর এর জন্য প্রাবল্য এই বিন্দু থেকে এইমুখী হবে। তাহলে দেখো আবারও সেই বিয়োগী হবে, তবে এইবারও সেই বিয়োগী হবে। দেখো বিয়োগ হবে, কিন্তু তড়িৎ প্রাবল্যের নিকটা তখন এই দিকে থাকবে। আগে নিকটা লব্ধিটা এই দিকে ছিল, এবার লব্ধিটা এই দিকে থাকবে, কারণ E2 কিন্তু এই দিকে এখন শক্তিশালী। তাহলে মানগতভাবে আগেরটাই থাকবে, কিন্তু দিকগতভাবে চেঞ্জ হবে। দিক আগে শক্তিশালী ছিল এই দিকে, এবার কিন্তু দিক এই দিকে পাল্টে গেল, দিক পরিবর্তন হবে, মান ঠিকই থেকে যাবে, ওইটাই হবে। এবার আসো, যদি আমার এইখানে এইটাকে যদি আমি মাইনাস দিয়ে দিই তবে কি হবে? এটাকে মাইনাস দিয়ে দিই তবে কি হবে? এটাকে মাইনাস দিয়ে দিলে আমার হবে, তাহলে এর জন্য তড়িৎ প্রাবল্য E2 এর জন্য, এটার জন্য তড়িৎ প্রাবল্য এইমুখী, ঠিক আছে। আবার এর জন্য তড়িৎ প্রাবল্য এইমুখী, তাই দুইটাই কিন্তু একই দিকে হচ্ছে। ঋণাত্মকের জন্য তড়িৎ প্রাবল্য এইমুখী, আর ধনাত্মকটার জন্য তড়িৎ প্রাবল্য এইমুখী। তাই দুইটা তড়িৎ প্রাবল্যের দিক সমান একই দিকে হচ্ছে, যার কারণে এখানে তড়িৎ প্রাবল্য দুটি যোগফলে হবে আমার লব্ধি তড়িৎ প্রাবল্য, এবং দিকটা দুইটা তড়িৎ প্রাবল্যের দিকে Q1 এর দিকে, তাহলে লব্ধিটাও Q1 এর দিকে থাকবে। আবার যদি আমি এইটাকে প্লাস করে দিই, এইটাকে মাইনাস করে দিই, তাহলে Q2 কিন্তু এবার তড়িৎ প্রাবল্য এটা এই দিকে হবে, E2,
আবার E1ও ঠিক এইদিকে হবে। তাহলে দুইটা তড়িৎ প্রাবল্য আগের মতো হিসেব করবে এবং যোগ করব। কিন্তু দেখা যাচ্ছে যে তড়িৎ প্রাবল্য আগে যেদিকে ছিল নিট, এখন সেই দিকের উল্টা দিকে হয়ে গেল। তাহলে এই যে এই বিষয়টা যদি আমরা একটু সতর্ক থাকি তাইলে আমাদের এইখানে আর ভুল হবে না। এবার যদি এমন হয় যে এইটা একটা বিষয় আমরা বললাম যে একটা জায়গায় তড়িৎ প্রাবল্য, এখন আসলে তড়িৎ প্রাবল্য এখানে আরো যদি আমি সমস্যার সমাধান করতে যাই, তোমাদের দেখো যদি বলি যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, দোনোটাই আমি কি করলাম, প্লাস দিলাম। তড়িৎ প্রাবল্য কোথায় মানে Q1 সার্জ থেকে কত দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাইলে আমি প্রথমে একটা x দূরত্ব ধরে নিব, মনে করি x দূরত্বে এই ঘটনাটা ঘটবে, এরকম করে একটা দূরত্ব ধরে নিব x দূরত্বে। তাহলে ওই জায়গায় তড়িৎ প্রাবল্য দুইটির মান ইকুয়াল এবং বিপরীতমুখী হইতে হবে। মনে রাখবা যে কোনো জায়গায় তড়িৎ প্রাবল্য যদি নেট জিরো হইতে হয়, লব্ধি জিরো হইতে হয়, তাহলে সেখানে দুইটা তড়িৎ প্রাবল্যের মান ইকুয়াল এবং দিক বিপরীত হইতে হবে, না হলে কিন্তু জিরো হওয়ার কোনো সুযোগ নেই। এই তত্ত্বের উপর যদি তুমি কাজ করো তাহলে তোমার সমস্যার সমাধান করা সম্ভব হবে। আবারও বলছি যে তোমার তড়িৎ প্রাবল্য নেট শূন্য হতে গেলে, লব্ধি শূন্য হতে গেলে দুইটা তড়িৎ প্রাবল্যের মান ইকুয়াল হতে হবে ওই স্থানে এবং দিক বিপরীত হইতে হবে, তাহলে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাইলে আমরা ধরে নিচ্ছি x দূরত্বে এই ঘটনা ঘটবে। তাহলে x দূরত্বের জন্য আমরা তড়িৎ প্রাবল্য এইটার দিক তো আমরা বুঝতেছি যে এই দিকে হবে, আবার এটার দিক হবে এই দিকে। এখন x দূরত্ব যদি দুইটা প্রাবল্য যদি সমান সমান হয়, তাহলে E1 সমান আমি তখন লিখব E2 লিখব, E1 সমান E2 লিখব। এখন E1 এর মান আমি লিখব x দূরত্বের জন্য E1 এর মান আমি এই যে r এর জায়গায় x লিখব, আর E2 এর জায়গায় r এর জায়গায় লিখব 10 - x, মানে পুরোটা হলো 10 লিখছি, তাহলে এইটুকু লিখব 10 - x। এইটা ধরে সমাধান করে আমি তখন x এর মান সমাধান করব। তাহলে x এর মান সলভ করলে তখন আমি কোন স্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হচ্ছে সেটা পেয়ে যাব। তাহলে এটা হলো দোনোটা চার্জ ধনাত্মক হলে। সিমিলারলি দুইটা চার্জ ঋণাত্মক হলে অন্তর্বর্তী স্থানে কিন্তু আমি তড়িৎ প্রাবল্য শূন্য পাবো, এইরকম করে অঙ্ক করে। কিন্তু একটা চার্জ ধনাত্মক, একটা চার্জ যদি ঋণাত্মক হয়, ধরো এটা ঋণাত্মক ওটা ধনাত্মক, এবার আমাকে বলা হইলো কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। মনে রাখবে মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য দুইটাই একই দিকে হচ্ছে। দেখো তুমি যে কোনো জায়গায় খোঁজো, অন্তর্বর্তী স্থানে তড়িৎ প্রাবল্য কিন্তু দুইটাই একই দিকে হচ্ছে। আমি বলেছিলাম যে দুইটা তড়িৎ প্রাবল্য যদি একই দিকে থাকে তাহলে ওদের লব্ধি কখনোই জিরো হওয়া সম্ভব না। তাহলে দুইটা তড়িৎ প্রাবল্য বিপরীতমুখী হইতে হবে এবং মানে সমান হইতে হবে, তাহলে জিরো হবে। তাহলে মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য যেহেতু একই দিকে থাকছে, সেটা মান যাই হোক কোনো বিন্দুতেই আর সেটার জিরো হবে না, লব্ধি জিরো হবে না। তাহলে বাইরে খুঁজতে হবে। তাহলে বাইরে খুঁজলে আমরা কোন দিকে খুঁজবো, ছোট চার্জ যেটা সেটার বাইরে মানে সেটার পাশে খুঁজবো। ছোট চার্জ অর্থাৎ যেটা ক্ষুদ্র মানে চার্জ, এখানে দুইটার মধ্যে 10 এবং 5 এর মধ্যে 5 এ ক্ষুদ্র মানে অপেক্ষাকৃত ছোট। তাহলে ছোট চার্জের এই পাশে কোনো একটা স্থান আমরা নির্বাচন করব, সেটা ধরো x দূরে, সেটা ধরো x দূরে। তাহলে আমার এই Q1 চার্জের জন্য প্রাবল্য তখন x দূরে যে প্রাবল্যটা এখানে বিবেচনা করব সেটা হলো এই মুখী হচ্ছে E1, আর এই চার্জের জন্য প্রাবল্যটা তো বহির্মুখী হবে, তাহলে এটা হচ্ছে E2 এর জন্য। তাহলে দুইটা চার্জ যদি এখানে দুইটা চার্জের দুইটা প্রাবল্য যদি বিপরীতমুখী এবং মানে সমান হয় তাহলে এখানে লব্ধি জিরো হবে। তাহলে এখানে আমরা সেই অঙ্কটাই করব। তাহলে আমাদের E1 এর জন্য আমরা যখন হিসাব করব তখন x লিখব, এখানে লিখব x², আর E2 এর জন্য যখন লিখব তখন 10 + x² লিখব, 10 + x। E2 এর জন্য যখন r এর মানটা লিখব তখন 10 + x² লিখব। এই পরিস্থিতিতে আমরা আমাদের অঙ্কটা তখন সমাধান করে নিব। তাহলে প্লাস এবং মাইনাস থাকলে আমরা বাইরে খুঁজবো, মানে নিট জিরো হওয়ার পয়েন্টটা মানে পজিশনটা আমরা কোথায় খুঁজবো, বাইরে খুঁজবো। এবং বাইরে খুঁজবো যে ছোট চার্জের বাইরে খুঁজবো,
বড় চার্জের বাইরে না, ছোট চার্জের। যদি আমাদের ধরো এইটা যদি 15 হইতো, এটা যদি 10 হইতো, তাহলে কিন্তু আমরা এই সাইডে কোনো একটা জায়গায় খুঁজতাম তখন। এখন সেটার কারণ কি? সেটার কারণ হলো আমরা দেখো দুইটা ইকুয়াল হইতে গেলে চার্জ যেটা ছোট সেটার জন্যই প্রাবল্য দূরত্ব কম হলে সেইটা দূরত্ব কম চার্জও ছোট, এই রেশিওটা তখন ছোট হবে। আবার দূরত্ব বেশি চার্জও বেশি, দেখো যেটা দূরত্ব বেশি সেটা চার্জও বেশি, তাহলে এই রেশিওটা ইকুয়াল। যেহেতু এটা একটা ধ্রুব সংখ্যা, তাহলে এই যে এই রেশিওটাই আমাদের বলে দিচ্ছে যে যেটি চার্জ ছোট মানের সে তার পাশেই তখন আমরা তার কাছাকাছিতে আমরা ওই বিন্দুটা যেটাকে বলে নিট প্রাবল্য শূন্য বিন্দুটা আমরা পাবো। আর যেটা বড় চার্জ সেটা থেকে দূরে পাবো, এটি এই রেশিও থেকে বোঝা যায়। অতএব আমরা খুঁজবো যে ছোট চার্জের পাশে খুঁজবো, বড় চার্জের থেকে দূরে খুঁজবো, এটা খেয়াল থাকে যেন। তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। এই জায়গাতে আমাদের আর যদি তোমাদের তারপরেও বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি সেখানে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদের যতদূর আশা করি তোমরা একটু যদি মনোযোগ দিয়ে একটু ভাবো যে এটা কেন হলো, ওটা কেন হলো, এই যে কেনগুলো যদি একটু চর্চা করো তাহলে দেখবে যে তোমাদের আর সমস্যা থাকবে না। আচ্ছা, তাই এটি আমরা মোটামুটি একটা জায়গায় আসলাম। এবার আসো এরকম ত্রিভুজ আকৃতির একটা এর মধ্যে যদি প্রবলেমটা দেয় যে 2 মিটার 2 মিটার 2 মিটার বা যে কোনো একটা সমবাহু ত্রিভুজ দিল, সেটা যে কোনো মাপের হইতে পারে। বলা হলো যে এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য হিসাব করো। তা আমি এখানে -5 কুলম -10 কুলম দিলাম। তো যেহেতু আমি এখানে একটা প্রাবল্য হিসাব করব Q1 এর জন্য, এটা হলো E1, এটা এই দিকে হবে। আর এখানে এর জন্য একটা প্রাবল্য হিসাব করবে, এটা এই দিকে হবে। এখন তোমরা বলবে স্যার ওই যে ধনাত্মক চার্জের থেকে বহির্মুখী হয়, ঋণাত্মক চার্জের দিকে হয়ে থাকে তড়িৎ প্রাবল্যের দিক, যার কারণে এই দিকে এটা এই দিকে হবে। মান যাই হোক দুইটা এই যে এ বি এবং এসি বরাবর হচ্ছে। এখন এই দুইটা প্রাবল্যকে যখন আমরা লব্ধি করব, এটা তো লব্ধি করা আমাদের জন্য সহজ। কেমনে সহজ? কারণ যদি সমবাহু বলে দেয় অথবা কোনো বলে দেয়, একটা কিছু বলে দিলে আমরা সেটা পারবো। সমবাহু যেহেতু বলছে আমি আর এর মান পেয়ে গেছি, আর এটা তো তখন 60 ডিগ্রি হবে। তাইলে আমরা অনায়াসে যে ভেক্টরের যে সূত্রটি আমাদের আছে সেটা E = √(e1² + e2² + 2e1 e2 cos 60 ডিগ্রি এই ক্ষেত্রের জন্য। আর অন্য ক্ষেত্রের জন্য অন্য মান আসবে, কোন ভিন্ন থাকলে ভিন্ন মান আসবে। এই ক্ষেত্রের জন্য এটা দিয়ে আমরা অনায়াসে এই তো নিট তড়িৎ প্রাবল্য এই বিন্দুতে হিসাব করে নিব। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে এটা করতে পারলাম। এখন আমরা বলছি যে এই যে দুইটাই কি দেওয়াতে এটা করছে পজিটিভ নেগেটিভ দেওয়াতে। যদি আমি এইটাকে পজিটিভ দিতাম তাহলে কি হইতো? তাহলে কিন্তু কিন্তু এখানে থাকতো না, কিন্তু তখন এই মুখী হয়ে যেত, তখন E1 তখন এটা হইতো, E1 তখন আমাদের এটা হতো, তখন ঊর্ধ্বমুখী মানে এইদিকে এই মুখী হইতো। তখন আমাদের কিভাবে এখন তড়িৎ প্রাবল্য হিসাব করতাম? তড়িৎ প্রাবল্য হিসাব করার সময় এই কোণটা নিতাম আমরা, তখন লব্ধি হিসাব করার সময় এইটা নিতাম। তাহলে E1 E2 এর মধ্যবর্তী কোণ হলো 120 ডিগ্রি, তখন আমি লিখবো 120 ডিগ্রি। তাহলে এইভাবে করে আমরা হিসাব করতে পারি। এখন যদি এইটাও প্লাস নিতাম তাহলে কি হইতো? তাহলে কিন্তু E2 কিন্তু এইদিকে হইতো না, E2 এবার এইদিকে যাইতো, তাই E2 এইদিকে যাইতো। তখন আমার কোণ হয়ে যেত তখন এইটা আবার 60 ডিগ্রি, আবার এখানে 60 ডিগ্রি। তাহলে দেখো তোমরা একটা জিনিস যদি বুঝে যদি পড়াশোনা করো তাহলে ইনশাল্লাহ আমাদের খুব বেশি কষ্ট হবে না। কারণ হলো তুমি চার্জের যে মানে ধরন পজিটিভ ও নেগেটিভ চার্জ এটি বিবেচনায় নিয়ে তড়িৎ প্রাবল্যের দিক যদি তুমি বলতে পারো, হিসাব করতে পারো, দেখতে পারো, তাহলে অনায়াসে তুমি এর লব্ধি করে দিতে পারবে। সেটা ত্রিভুজের ক্ষেত্রে এইভাবে করতে পারবে। এবার সামনে একটা চতুর্ভুজ যেমন একটা বর্গ নিয়ে যদি কাজ করি, সেই ক্ষেত্রে আমরা প্রাবল্য হিসাব করতে পারবো কিনা, লব্ধি প্রাবল্য। মনে করো ও বিন্দুতে আমি লব্ধি প্রাবল্য চাচ্ছি, এই চিত্রের জন্য ও বিন্দুতে আমরা লব্ধি প্রাবল্য হিসাব করতে চাচ্ছি, তাহলে পারবো কিনা? উত্তর আমরা পারবো। কিভাবে পারবো? দেখো
এই 3 কুলমের জন্য প্রাবল্যের দিক হচ্ছে এই মুখী, আর 7 কুলমের জন্য প্রাবল্যের দিক এই মুখী হবে। কোথায়? ও বিন্দুতে। তাহলে এই দুইটা মিলে আমি একটা লব্ধি করে নিব। তাহলে আমরা বুঝতেছি 7 কুলমের প্রাবল্য এই মুখী এটা, আর 3 কুলমের প্রাবল্য এই মুখী। তাহলে 7 কুলমের প্রাবল্য বেশি হবে। এখন কথা হলো যে আমাদের 2 মিটার হইলে আমাদের দূরত্ব মানে ব্যাসার্ধ কত, সরি কর্ণ কত? কর্ণ হইল √2a, √2a মানে এখানে 2 মিটার। আর কর্ণ যদি √2a হয় তাহলে এখান থেকে এই ব্যাসার্ধ কত মানে ওসি কত? এটা হলো কর্ণ, এটা হলো ধরো বিসি। তাহলে ওসি কত? ওসি হবে তোমার তখন √2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে ভাগ হলে a/√2 হবে। তাহলে ওসি সমান এইটা হবে। ওসি সমান আমরা বলতেছি ওসি সমান সমান হইল, বা ওসি সমান সমান হইল a/√2 হইতেছে। আমাদের যেহেতু বিসি সমান আমরা লিখতে পাচ্ছি যে বিসি ইকুয়াল টু হচ্ছে √2a। এটি তোমরা জানো, আমি জাস্ট তোমাদের স্মরণ করে দিচ্ছি। তার মানে ওসি সমান বিসি এর অর্ধেক বিদে এটা হবে, আবার 2 দিয়ে ভাগ হবে, তার মানে a/√2। a মানে হলো 2 মিটার, এখানে 2 মিটার দিয়েছি, 3 মিটার দিতে পারে, 5 মিটার দিতে পারে, যা খুশি তাই দিয়ে আমরা করতে পারবো। আমাদের সমাধান করতে পারলে হইলো আমরা সেই ক্ষেত্রে খেয়াল রাখবো যে ফর্মুলা বা নিয়মে একই, তথ্য বা ডাটা ভিন্ন হতে পারে, সমস্যা নেই। তাইলে আমরা এই ক্ষেত্রে এই প্রতিটার জন্যই আমরা কেন্দ্রে মানে বর্গক্ষেত্রের কেন্দ্রে প্রাবল্য হিসাব করে নিতে পারবো। তাহলে 7 কুলমের জন্য প্রাবল্য এইমুখী, ধরো এটার নাম E7 কুলম, আর এইটা হলো E3 কুলম। তাহলে এইটা বেশি হবে। তাহলে আমি এই দুইটার জন্য যদি লব্ধি করি তাহলে লব্ধি কি পাবো? E7 কুলম মাইনাস E3 কুলম। আমরা অন্য নোটেশন দিতে পারি, এটার নাম 1 2 দিতে পারি, এটা 1 দিতে পারি, 2 দিতে। আমি এমনি বোঝার জন্য তোমাদের বলছি। এটার নাম 7 কুলমের জন্য প্রাবল্য, এটা 3 কুলমের জন্য প্রাবল্য, তাই আমি এইভাবে লিখলাম। তাহলে এই দুইটা যদি আমি এভাবে বিয়োগ করে দিই তাহলে E7 বেশি, তার মানে প্রাবল্যটা এই দুইটার জন্য প্রাবল্যটা এই মুখী থাকলো, লব্ধিতে এইটা থাকলো। তাহলে এইখানে একটা লব্ধি থাকলো এই মুখী। আবার এই দুইটার জন্য একটা লব্ধি আমি পেতে পারি, এর জন্য প্রাবল্যটা শক্তিশালী থাকবে এইদিকে, অর্থাৎ এটা হলো E10 কুলমের জন্য, আবার এইটা হলো 5 কুলমের জন্য E5। তাহলে E5 এবং E10 এর মধ্যে E10 শক্তিশালী হবে। তাহলে E10 এর জন্য E10, তাহলে E প্রাইম ইকুয়াল টু E10 মাইনাস E5, তাহলে ওই প্রাবল্যটা এই মুখী থাকবে। তাহলে আমরা ফাইনালি মুছে টুসে দিয়ে এখন আমরা এটা লিখতে পারি যে প্রাবল্য দুটি E এর E প্রাইম থাকবে এইদিকে, আর E প্রাইম থাকবে এইদিকে। তাহলে এই দুইটা মিলেই এখন যে লব্ধি প্রাবল্য হবে, সেই লব্ধি প্রাবল্য আমি বের করতে পারবো কি না? পারবো, কারণ হইল আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটা তখন সমকোণ। তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে আমরা অনায়াসে দেখো কিভাবে পেতে পারি। আমরা লিখবো হইল ই, ধরো লব্ধিটা যদি আমরা ই ডাবল প্রাইম লিখি তাহলে এইটা লিখতে পারি ই স্কয়ার প্লাস ই প্রাইম স্কয়ার। তখন আমাদের এই দুটোটা মিলাইয়া চূড়ান্তভাবে একটি লব্ধি হিসাব করতে পারবো। তার মানে দেখো, চারটা কর্নারে চারটি থাকলে, চার্জ থাকলে, সেই চার্জগুলোর জন্য আমরা কেন্দ্রে লব্ধি প্রাবল্য বের করে দেখাতে পারছি। তো এখন আমার প্রশ্ন হলো যে তাহলে আমরা কি আসলে যে কাজগুলো শিখলাম এগুলো কি রিয়েলাইজ করতে পেরেছি কিনা, বা আমাদের কি এইগুলোর আলোকে চিন্তা করার সুযোগ তৈরি হয়েছে কিনা। আমাদের এই ধরনের সৃজনশীল প্রশ্ন করা হয়ে থাকে। তো প্রাবল্যের উপর এই সৃজনশীল প্রশ্ন এই টাইপসগুলোই বেশি আমাদের আলোচনায় আসে। তো তোমরা, আমার কথা হলো, পরামর্শ হলো তোমরা এই কাজগুলো একটু চিন্তা ভাবনা করে একটু মানে অঙ্ক করে ফেলবা, মুখস্থ অঙ্ক করে ফেলবা, এটা আমরা আশা করি না। অঙ্ক করার সময় একটু চিন্তা করে করবা যে এটা এইভাবে কেন হলো, এটা ওই জায়গায় দিলে কি হইতো, কিভাবে দিলে মানে কি পাওয়া গেল, এগুলো বিষয়ে একটু যদি সতর্ক থাকো
বা একটু যদি নিজের চিন্তা করে করো, তাহলে দেখবা যে তোমার অঙ্ক মিলছে, তোমার কাছে আনন্দও লাগছে, তুমি পড়েও অঙ্ক করেও মজা পাবে, আর সেই ক্ষেত্রে তোমার আনন্দও পাবে। আর এমনি যদি মুখস্থ করতে থাকো যে লোভ দিয়ে এত হইলো, এভাবে মানে গদ বাঁধা মুখস্থ নিয়মে থাকো, তাইলে দেখবা যে ভিন্ন রকম একটা যখন কেস তোমাকে দিবে, ভিন্ন রকম একটা সলিউশন প্রবলেম সলভ করতে দিবে, তখন দেখবে যে তখন তুমি আর সেটা মিলাতে পারছো না। তো অতএব যদি বুঝে শুনে অঙ্ক করো, ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। তো তোমরা কাজ করো, প্রবলেম সলভ করো, আর সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা তৈরি হয় তোমরা কমেন্ট বক্সে লিখলে আশা করি আমরা উত্তর দিব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।